গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের কত নম্বর ক্লাস হচ্ছে? থার্ড, তাই তো? এবং আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম? তৃতীয় অধ্যায় পড়ছিলাম। চ্যাপ্টারটার নাম কি? যুক্তির উপাদান। এবং পেজ নাম্বার ছিল আমাদের 48। বইয়ের নাম হচ্ছে বিষ্ণুপদ সরকার। আচ্ছা, আমরা কি পড়েছি? পদ কাকে বলে, শব্দ কাকে বলে, পদ ও শব্দের পার্থক্য। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার। ঠিক আছে, চলো দেখি। আমি তোমাদের জাস্ট পয়েন্টসগুলো তুলে দিয়েছি এবং ডিটেলসটা তোমরা বই থেকে পড়ে নেবে। আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস। দেখো এখানে পদযোগ্য শব্দ। আমি এটা বলে দিচ্ছি কত নাম্বার? 3.3 এবং 3. আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49, পেজ নাম্বার 49। আচ্ছা, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ যে শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো, আমি জাস্ট উদাহরণগুলো লিখে দিচ্ছি, তোমরা সংজ্ঞাটা করে নেবে। যেমন ধরো, মানুষ, বই, খাতা, কলম ইত্যাদি। অর্থাৎ আবারও বলছি, যে শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হতে পারে তাকে বলা হয় পদযোগ্য শব্দ। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু কারোর উপর ডিপেন্ড না, নিজে নিজেই ব্যবহৃত হতে পারে। যেমন ধরো, মানুষ হয় মননশীল, তারপর কি বলছি? বই হয় ভালো, খাতা হয় সুন্দর, কলম হয় সুন্দর। এই টাইপের যখন তুমি সেন্টেন্সগুলো লিখছো, দেখো কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, নিজে নিজে তারা বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তাহলে হলো কি পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ কোনগুলো? যে শব্দগুলো অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ সহপদযোগ্য শব্দগুলো পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে বাক্যে ব্যবহৃত হতে হয়। যেমন ধরো, টি, টা, খানা, খানি। যেমন ধরো, কোনো বাক্য কি টিতে হবে? টি দাও, টা দাও, খানা দাও, তো হলো না। বইটি দাও বা কলমটা দাও, চাদরখানা দাও, চাদরখানি দাও, বা চাদরগুলো দাও, বা বইগুলো দাও। ঠিক আছে, তাহলে অর্থাৎ যে শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, অথবা যে শব্দগুলো পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন টি, টা, খানা, খানি। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে যায় 3rd নাম্বারে, পদনিরপেক্ষ শব্দ। পদনিরপেক্ষ শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কোনো দিনও ব্যবহৃত হতে পারবে না। অর্থাৎ আবারও বলছি, যে শব্দগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই ব্যবহৃত হতে পারবে না তাকে পদনিরপেক্ষ শব্দ বলে। বা এটার আরেকটা নাম হচ্ছে, বলে দিচ্ছি, পদনিরপেক্ষ অথবা সহ
পদাযোগ্য কথাটা খেয়াল রাখো, একসাথে জাস্ট এখানে ছোট্ট একটা, অনেক সময় হাইফেন দেয় কোনো বইতে দেয় না। সহ পদাযোগ্য, এটা কিন্তু পদযোগ্য, কথাটা খেয়াল রাখবে। অনেক সময় তোমরা কোশ্চেন থেকে বুঝতে পারো না, পদনিরপেক্ষ এবং সহ পদাযোগ্য একই কথা, অর্থাৎ এটা কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। আর এটা কিন্তু সহ পদযোগ্য, জাস্ট একটা আকার, যখন আকার থাকবে সেটা ব্যবহৃত হতে পারবে না। আর যখন পদযোগ্য আকার ছাড়া সেটা সহপদযোগ্য, সেটা কোনটা পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হবে। তাহলে এটার উদাহরণটা হচ্ছে ছি, তারপরে আর কি আছে, মুড়ি মুড়ি ইত্যাদি। অর্থাৎ পদনিরপেক্ষ শব্দ, এই মানে পদনিরপেক্ষ বা সহ পদাযোগ্য শব্দ, এটা সাহায্য নিয়েও ব্যবহৃত হতে পারে না, পদযোগ্য শব্দ সাহায্য নিয়েও ব্যবহৃত হতে পারে না, সহপদযোগ্য শব্দের সাহায্য নিয়েও ব্যবহৃত হতে পারে না, মানে এটা কোনোদিনও ব্যবহৃত হবে না। এভাবে তোমাদের কোশ্চেন আসবে যে রোমান সংখ্যা দিয়ে, যে বলবে কোন শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তখন তোমরা বলবা পদনিরপেক্ষ বা সহ পদাযোগ্য। তাহলে আমরা কি পড়লাম এখন? এখন আমরা পড়লাম শব্দ কত প্রকার যুক্তিবিদ্যায়। শব্দ 3 প্রকার। পদযোগ্য, যে শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন মানুষ, বই, খাতা, কলম ইত্যাদি। সহপদযোগ্য, যখন কোনো যে শব্দগুলো পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সহপদযোগ্য। যেমন টিটা বইটি, বইটা চাদরখানা বা বইখানি বা চাদরখানি বা বইগুলো। পদনিরপেক্ষ অথবা সহপদযোগ্য, কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ সে পদযোগ্য সাহায্য নিতে পারে না, সহপদযোগ্য শব্দেরও সাহায্য নিতে পারে না। এগুলোকে কখনোই কি হবে না, এগুলো কখনোই কোনোদিন পদ হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? তাহলে শব্দ, এটা শর্টকাটে যদি বলে, তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে, এভাবে দিয়ে দিবে শব্দ দিয়ে, এরকম যদি বলে আমরা কি করবো, পদযোগ্য, পদযোগ্য, সহ পদযোগ্য, পদনিরপেক্ষ। এটা হচ্ছে এভাবে করে, এটা একটা উদ্দীপক দিয়ে দিবে, আমরা শিখে ফেললাম। একটা কোশ্চেন আনসার আমাদের অলরেডি কমপ্লিট। ঠিক আছে, এখন আমি চলে যাব, তোমাদের 3.3 আগে শেষ করিয়েছি, 3.2 তার আগে শেষ করিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি 3.1টা পড়াইনি, এখন আমি 3.1-এ যাব। ঠিক আছে, অলরেডি 3.2 এবং 3.3 পড়েছি। শব্দ, পদ, পদ শব্দের পার্থক্য, শব্দের শ্রেণীবিভাগ। এখন তোমরা একটু চ্যাপ্টারের প্রথম দিকে চলে আসো। ঠিক আছে, প্রথমে কি বলছে? পদ ও বাক্য। যুক্তিবিদ্যা। আমি তোমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞাটা পড়াইনি ঠিক, যখন আমরা প্রথম অধ্যায়ে যাব, দ্বিতীয় অধ্যায়ে বারবার আমাদের এটা পড়তে হবে। এখন জাস্ট জেনে রাখো যুক্তিবিদ্যা কি। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ তুমি যে তোমার চিন্তাটাকে প্রকাশ করো কিসের মাধ্যমে করো, যেমন ধরো অনেক সময় বলছো আমার ভালো লাগছে না, বা তুমি তোমার চিন্তা করছো, বা এই জিনিসটা তোমার ভালো লাগছে, তোমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, তুমি যে তোমার চিন্তাটা প্রকাশ করছো, বলছো কাউকে, ভাষার মাধ্যমে বলছো না, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। হচ্ছে ভাষায় প্রকাশিত। কি প্রকাশ করবে? তোমার চিন্তাটাকে। কারণ আমি প্রথমেই বলেছি কিন্তু যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা যুক্তিতর্ক করতে শেখায় না, চিন্তা নিয়ে আলোচনা করে। তাহলে চিন্তাটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? ভাষার মাধ্যমে। তাহলে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত, অর্থাৎ তোমার চিন্তাটা যখন তুমি তোমার ভাষায় প্রকাশ করো সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। ক্লিয়ার? এই যে চিন্তাটাকে যে ভাষায় প্রকাশ করছো তার যে বিভিন্ন একটা যুক্তি, অর্থাৎ এই চিন্তাটা যে তুমি প্রকাশ করছো ভাষায়, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা বা যুক্তি।
এই একটা যুক্তির বিভিন্ন অংশকে যুক্তির উপাদান বলে। মানে তুমি যখন একটা যুক্তি দাও, যেমন ধরো তুমি বলছো যে তুমি ঘুরতে যাবে, বা এই কথাটা বলার সময় তুমি অনেকগুলো যুক্তি দিবে কেন তোমার মন ভালো লাগছে না, বা ঘুরতে গেলে এটা হবে। তখন কি বলছে যে একটা যুক্তি বিভিন্ন অংশ আছে, এবং বিভিন্ন যে অংশ এটাই হচ্ছে কি যুক্তির উপাদান। আবার বলছি, একটা যুক্তির বিভিন্ন অংশ, বা ধরো আমি একটা যুক্তি লিখেই দেখাচ্ছি এখানে। হ্যাঁ, যেমন ধরো সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এই যে পুরা, এখানে কয়টা যুক্তি বাক্য আমরা অলরেডি শিখেছি। যুক্তি বাক্য কাকে বলে যদি না মনে থাকে আমি আবার বলছি, যুক্তি বাক্য হচ্ছে, পদ হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধ নিয়ে গঠিত বাক্য হচ্ছে পদ। উদ্দেশ্য এবং বিধ নিয়ে গঠিত হচ্ছে গিয়ে কি পদ, এবং দুটো পদ নিয়ে গঠিত কি হয়, দুটো পদ এবং সংযোজক নিয়ে গঠিত হয় যুক্তি বাক্য। এখনই আমরা এগুলো পড়ব। এবং এক বা একাধিক যুক্তি বাক্য নিয়ে গঠিত হয় যুক্তি বা অনুমান। এই তিনটা সেন্টেন্স যে লিখেছি এটাকে বলা হয় যুক্তি বা অনুমান। অনুমান, আমি এখানে যুক্তি বলবো বারবার, ঠিক আছে। এই লাইনটা দেখো কি বলছে, একটা যুক্তি, এটা হচ্ছে যুক্তি, একটা যুক্তির বিভিন্ন অংশকে যুক্তির উপাদান বলে। এখন আমি বিভিন্ন অংশগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে। তাহলে একটা যুক্তি, আবারও বলছি, এই পুরাটা মিলে হচ্ছে একটা যুক্তি। একটা যুক্তির বিভিন্ন অংশ হচ্ছে যুক্তির উপাদান। আচ্ছা, বই পেজ নাম্বার 46-এ তোমরা উপাদানগুলো পেয়ে যাবে। এখন আমি এই উপাদানগুলো একটা একটা করে এখানে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা মুছে দিলাম। এই সংজ্ঞাটা তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায়ে বা 46 ইয়েতে এই জিনিসটা তোমরা পাবে। আচ্ছা, প্রথম উপাদানটাই দেখা আছে পদ। 1 নাম্বার উপাদান হচ্ছে, এখানে লিখি আমি, 1 নাম্বার উপাদান হচ্ছে, আমি উপাদানগুলো লিখছি, 1 নাম্বার উপাদান হচ্ছে পদ। একটু আগে আমরা পদ কাকে বলে পড়েছি, এটা আমার মনে হয় আর পড়ানোর দরকার নেই। পদ বা টার্ম, পদ বা টার্ম, পদ বা টার্ম। 2 নাম্বার হচ্ছে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ অর্থাৎ সাবজেক্ট, টার্ম। 2 নাম্বার হচ্ছে কি, আবার বলি, উদ্দেশ্য পদ। 3 নাম্বার হচ্ছে সংযোজক। এখানে 2 নাম্বার হবে কি বাক্য, এটা হচ্ছে 3। 2 নাম্বার হচ্ছে বাক্য বা বচন। বাক্য বা বচন তোমাদের আমি ক্লিয়ার করে লিখে দিই, ঠিক আছে। যুক্তি উপাদান, আমি এখানে উদাহরণটা দিই। যুক্তি, যুক্তি হচ্ছে সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এই সম্পূর্ণটা হচ্ছে একটা যুক্তি। ক্লিয়ার? এই যে একটা যুক্তি, এই যুক্তির এক একটা উপাদান আছে। হ্যাঁ, এখানে সব মানুষ আর মরণশীল, এটা কি একটু আগে পড়েছি। বাক্যের উদ্দেশ্য আর বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? পদ। তাহলে 1 নাম্বারই থাকবে কি যুক্তির উপাদানগুলো? 1 হচ্ছে পদ বা টার্ম, 2 হচ্ছে
বাক্য বা বচন, যাকে বলা হয় প্রপোজিশন। থার্ড হচ্ছে উদ্দেশ্য পদ, অর্থাৎ সাবজেক্টিভ। 4 হচ্ছে বিধেয় পদ, বিধেয় পদ অর্থাৎ অবজেক্ট চান। 5 হচ্ছে সংযোজক, সংযোজক বা কপুলা, COPULA, কপুলা। 6 হচ্ছে প্রধান পদ বা সাধ্য পদ, প্রধান পদ বা সাধ্য পদ, মেজর টার্ম। 7 নম্বর হচ্ছে অপ্রধান পদ বা পক্ষ পদ, মাইনর চার্ম। 8 নম্বর হচ্ছে মধ্যপদ বা হেতু পদ, মিডল চার্ম। আমরা টার্মটা লিখলাম না। 9 নম্বর হচ্ছে আশ্রয় বাক্য, প্রেমিস, PRMIS, প্রেমিস। 10 নম্বর হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, মেজর প্রেমিস। প্রেমিসটা আমি আর লিখলাম না, 11টা এখানে লিখি। 11 নম্বর হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য অর্থাৎ মাইনর প্রেমিস। 12 নম্বর হচ্ছে সিদ্ধান্ত, 12 নম্বর হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ কোন ওকে। আচ্ছা, আমরা অলরেডি এতটুকু পর্যন্ত পড়েছি, 4 নাম্বার পর্যন্ত, তাই না? এটা অবশ্য পড়া হয়নি, এটা আমি বলে দিচ্ছি এখন তোমাদের। অর্থাৎ এই কতগুলো জিনিস, এই যে যুক্তি দেখতে পাচ্ছ, এই যুক্তির মধ্যে 12টা জিনিস আছে, অর্থাৎ এই 12টা উপাদান নিয়ে এই যুক্তিটা গঠিত। আমরা আস্তে আস্তে করে সব পড়ে ফেলবো। অলরেডি আমরা 3টা পড়েছি। পদ কাকে বলে? কোনো যুক্তি বাক্যের, এটা হচ্ছে যুক্তি বাক্য, কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য কোনটা, এটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ বা চার। বাক্য কাকে বলে? উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় নিয়ে গঠিত বাক্যকে বলা হয় কি? প্রপোজিশন বা বাক্য। উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় নিয়ে গঠিত যে সম্পর্ক তাকে বলা হয় বাক্য। বা উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যকার সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় যুক্তিবাক্য। আবারও বলছি, উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় যুক্তিবাক্য। আচ্ছা, আমরা একটু আগে বলেছি উদ্দেশ্য আর বিধেয় হিসেবে গঠিত
এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, মননশীল হচ্ছে বিধেয়। হয়টা কিন্তু কখনো পদ না, হয়টাকে কি বলা হয়, সংযোজক বা কপুলা। সে কি করে, সে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এবং আমরা পরে পড়বো সংযোজকের কি সর্বদাই বর্তমানকাল হবে নাকি অতীতকাল না ভবিষ্যৎকাল হবে। সংযোজক হয়ও হতে পারে, নয়ও হতে পারে। যখন হয় হবে তখন হবে এটা পজিটিভ, আর যখন নয় বলবে তখন হবে সেটা কি, নেগেটিভ। যেমন দুধ নয় কালো, কাক নয় সাদা, ঠিক আছে, মানুষ নয় অমর, তখন হচ্ছে নর্থক অর্থে। অর্থাৎ সংযোজক হয়ও হতে পারে, নয় হতে পারে। তাহলে আমরা কি পড়লাম, পদ পড়লাম, বাক্য বা বচন পড়লাম, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। এখন পড়লাম কি, সংযোজক। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে একটা যুক্তি হতে গেলে প্রথমে একটা বাক্য বা বচন লাগে। এটা হচ্ছে একটা বাক্য বা বচন। তার আগে থাকতে কি হবে, পদ, পদ থাকতে হবে। তারপরে কি পদ থাকতে হবে, উদ্দেশ্য পদ থাকতে হবে, আর এটা থাকতে হবে কি, বিধেয় পদ। সেটাও আমরা পড়লাম। আরেকটা কি হতে হবে, আরেকটা হচ্ছে সংযোজক। এখানে আমরা সংযোজক পেয়েছি। তারপরে কি বলছে, প্রধান পদ বা সাধ্য পদ। এইগুলো আমরা পরবর্তীতে যখন একটা টপিকস পড়াবো তখন এগুলো আমি বিশ্লেষণ করব, প্রধান পদ কি, অপ্রধান পদ কি। ঠিক আছে, আজকে জাস্ট এতটুকু আমি তোমাদের দেখিয়ে দিই। 3.1 দেখো পদের অনেক সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের প্রথমে সৃজনশীল একটা কোশ্চেন থাকবে, পদ কাকে বলে, তাই তো। এখানে অনেকজন যুক্তিবিদের দেওয়া আছে 3.1 টার্ম বা পদ। তোমরা দেখো পড়বে, এ টার্ম ইজ দ্যাট ওয়ার্ড অর কম্বিনেশন অফ ওয়ার্ডস হুইচ ইজ আইদার ইউজড অর ক্যাপেবল অফ বিং ইউজড অন সাবজেক্ট অ্যাজ সাবজেক্ট অর প্রেডিকেট ইন এ লজিক্যাল প্রপোজিশন। অর্থাৎ একটা পদ হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়। যুক্তিবাক্য যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়। বা পদ হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়, অর্থাৎ একটি বাক্য বা যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যা কিছু বলা হয় তাকে বলা হয় পদ। আমরা এত কিছুর মধ্যে না গিয়ে দেখো এখানে বইতে পেজ নাম্বার 47 দেখবে যে সংকীর্ণ অর্থে আছে, ব্যাপক অর্থে আছে। আমরা জাস্ট একটা নিব, যে জোসেফের মতে যে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারে সেগুলো নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে সমর্থ হয়। যেমন বাঘ হয় হিংস্র প্রাণী, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, বা তুমি এটা বলতে পারো মানুষ হয় মরণশীল। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমি বাক্যটা পড়িয়ে দিব। তাহলে পদ কি জিনিস, বা এক কথায় তোমরা বলতে পারো পদ হচ্ছে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি। নিশ্চয়ই তোমরা যা পড়িয়েছি পড়বে। নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।